বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চাকরি খাতে আইন নির্ণয়ে আজকের লেকচার নাম্বার হচ্ছে 3। আজকে আমরা করব ব্যতিক্রম পাবলিকেশনের প্রবলেম 1 নাম্বারটা, যেটা 2011 সালে আসছিল। প্রশ্ন বলছে যে জনাব শাকিল আহমেদ একজন বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। তাহলে বেসরকারি ব্যাংক, তার মানে এই আয়কর করদাতা কিন্তু বেসরকারি। 2023 সালে 30 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ। তাহলে এখানে মূল বেতন আছে 25,000। তাহলে মূল বেতন বের করে 25,000 কত দ্বারা গুণ করবো আমরা? 12 দ্বারা। তাহলে 25,000 ইন্টু 12 সমান 3 লাখ। আমি এগুলো এক নজর একটু খালি দেখিয়ে দিব। মহার্ঘ ভাতা মূল বেতনের কত পার্সেন্ট? 20%। তাহলে মূল বেতন হয়েছে 3 লাখ। 3 লাখের কত পার্সেন্ট? 20%। 60,000 টাকা। এরপর প্রশ্ন বলছে চিকিৎসা ভাতা মাসে 1,000 টাকা। তাহলে 1,000 ইন্টু কত? 12। তাহলে 1,000 ইন্টু 12 মানে 12,000 টাকা। এরপরে উৎসব বোনাস 2 মাসে মূল বেতনে কি সমান? তাহলে এক মাসে পায় কত টাকা করে? 25,000 টাকা। তাহলে 25,000 ইন্টু 2 হবে 50,000 টাকা। এরপরে বলছে আপ্যায়ন ভাতা মাসে কত? 1500 টাকা। প্রকৃত খরচ 1200। প্রকৃত খরচ আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের মাসে 1500 টাকা। তাহলে এক বছরে কত পাবে? 1500 ইন্টু কত? 12। তাহলে আপ্যায়ন ভাতা 1500 ইন্টু 12 সমান 18,000 টাকা। এরপর বলা হচ্ছে যে বাড়ি ভাড়া ভাতা মূল বেতন কত পার্সেন্ট? 60%। তাহলে মূল বেতন ছিল 3 লাখ। 3 লাখে 60% 1,80,000। এরপর আসলো যাতায়াত ভাতা মাসে 3,000। তাহলে 3,000 ইন্টু কত? 12। 3 বারং 36,000 টাকা। এরপর আমাদের ছিল যে তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিল। এই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল মানে কি? নিয়োগকর্তা যা দিবে কর্মীও কি দিবে? তাই দিবে। তাহলে এই অনুমোদিত যদি থাকে তাহলে চাকরি খাতে কয় অংশ আসে? 1 অংশ। আর বিনিয়োগ ভাতায় 2 2 অংশ। তাহলে 10%। তাহলে মূল বেতনের 10% আমরা এখানে লিখছি। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল নিয়োগকর্তার দান 3 লাখের 10% 30,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। আর বাদ বাকি যেগুলো আছে উক্ত বছর তার খরচ ও বিনিয়োগ, এগুলো আমাদের যাবে হচ্ছে বিনিয়োগ ভাতায়। তাহলে আমরা বেতন খাতটাকে শেষ করি। তাহলে এই সবগুলো যোগ করে হয়েছে 6,86,000। যেহেতু এটা বেসরকারি, এর জন্য আমরা জানি এটার উপর কত অংশ? 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ। অথবা 4,50,000 টাকার মধ্যে বড়টা ছোটটা? ছোটটা। তাহলে লিখছি বাদ কর অব্যাহতি প্রাপ্তি আয় চাকরি হতে প্রাপ্ত মোট আয়ের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2,28,667, অথবা 4,50,000 মধ্যে যেটা কম। তাহলে 2,28,667 টাকা কম 4,50,000 মধ্যে, তাহলে 2,28,667 টাকা। তাহলে 6,86,000 থেকে এটা বাদ দিয়ে আমাদের মোট আয় হলো 4,57,300 কত? 33 টাকা। তাহলে চাকরি খাতে অ্যাকচুয়ালি মোট আয় কত? 4,57,333। তাহলে এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না। এটুকু কি নতুন না পুরাতন? এটুকু পুরাতন জিনিস, নতুন কোনো কিছুই নাই। এবার প্রশ্ন বলছে যে জনাব আহমেদের মোট আয় ও কর দায়। এখন আসি, কর দায় নির্ণয় করার জন্য তোমাকে 3টা ধাপ অতিক্রম করতে হবে। কয়টা ধাপ অতিক্রম করতে হবে? 3টি। প্রথমে হচ্ছে আমরা যে অনুমোদিত বিনিয়োগ ভাতা বের করতাম ওইটা বের করব। এরপরে বিনিয়োগের উপর কর রেওয়াজ বের করব। এরপরে হচ্ছে কর দায়। কয়টা স্টেপ বলো দেখি? 3টা। প্রথমে অনুমোদিত বিনিয়োগ ভাতা, এবার বিনিয়োগের উপর কি? কর রেওয়াজ, দেন কর দায়। ঠিক আছে? কয়টা স্টেপ বলো দেখি? 3টা স্টেপ। এখন আসি আমরা যে প্রথমে বের করতে অনুমোদিত বিনিয়োগ ভাতা। বিনিয়োগ ভাতার মধ্যে আমরা কি কি জিনিস আসবে আমরা একটু পড়ে নিই। প্রথম আছে পারিবারিক খরচ। পারিবারিক খরচ তার ব্যক্তিগত খরচ। ব্যক্তিগত খরচ বিনিয়োগ ভাতার মধ্যে আসে না, অতএব বাদ। জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে বুঝলাম প্রিমিয়ামের মূল্য এবং পলিসি মূল্যের কত পার্সেন্ট বুঝলাম বলো দেখি? 10%। এইটার 1.5 লাখের 10% 15,000 টাকা এবং বীমা প্রিমিয়াম কত? 10,000। এই দুইটার মধ্যে বড়টা নেই না ছোটটা নেই? ছোটটা। আর তালিকাভুক্ত কোম্পানির শেয়ার 20,000। তালিকাভুক্ত কোম্পানির শেয়ারটা আসে, কিন্তু অতালিকাভুক্ত কোম্পানি যদি থাকে তাহলে সেটা আসবে না। ঠিক আছে? আর প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, এই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলটা এটা আসবে হচ্ছে বিনিয়োগ, এটা আসবে বিনিয়োগ ভাতার মধ্যে আসবে না। এটা আসবে হচ্ছে কর দায় নির্ণয় করার ক্ষেত্রে। কি নির্ণয় করার ক্ষেত্রে বলো দেখি? কর দায়। এটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল, এটা কর দায়কে কমিয়ে দিবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি এই 4টাটির মধ্যে আসবে হচ্ছে 2টা, একটা জীবন বীমা প্রিমিয়াম আর একটা কি? তালিকাভুক্ত কোম্পানি শেয়ার করে। আর উপরের থেকে আসবে আরেকটা, বলো তো কোনটা আসবে? ওই নিয়োগকর্তা কর্মীর দান, ওইটা আসবে। নিয়োগকর্তা এবং কর্মীর দান। তাহলে টোটাল আসছে 3টা।
তাহলে দেখেন এখানে লেখা আছে জীবন বীমা প্রিমিয়াম 10,000, বিমা মূল্য 10% পুনরায়, দুইটার মধ্যে যেটা কম 10,000 টাকা। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার 20,000 আর অনুমোদিত ভবিষ্যতের নিয়োগকর্তা ও কর্মীর দান। তাহলে ওখানে ছিল 30,000, 30,000 যে 2 দ্বারা গুণ করে দিছে কত 60,000, এই তিনটা যোগ করেছে 90,000। তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এই পর্যন্ত হচ্ছে সম্পূর্ণ কি পুরাতন, এখন যা করবো সবই কি নতুন। এবার আসে প্রথমে আমরা বের করব কি বিনিয়োগজনিত কি কর রেওয়াত, অর্থাৎ কতটুকু আমরা কি পাবো মাপ পাবো। এটা ক্ষেত্রে কয়টা জিনিস আসবে, তিনটা। মোট আয়ের কয় পার্সেন্ট, 3%। 3%। এই অনুমোদনযোগ্য বিনিয়োগের কত পার্সেন্ট, 15%। আর নির্দিষ্ট অর্থ কত 10 লাখ। এই তিনটার মধ্যে ছোটটা না বড়টা আসবে, ছোটটা। ছোটটা। তাহলে দেখেন প্রথমে লিখবো ক নাম্বারে লিখবো কর অব্যাহতি আয় ব্যতীত মোট আয়ের। কর অব্যাহতি আয় মানে কি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ছিল, ওই প্রধানমন্ত্রী আমাদের মোট আয় ছিল 4,57,333 থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলটা বাদ দেবো, কারণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য কর দায় কি হ্রাস পায়, এই জন্য এই টাকাটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এই টাকা বাদ দেওয়া যা থাকবে তার উপর কত পার্সেন্ট, 3% হবে 13,570 টাকা। আর খ নাম্বার আমরা দিব অনুমোদনযোগ্য বিনিয়োগের উপর। তাহলে বিনিয়োগ বের করছি 90, 90-এর 15% হচ্ছে 13,500। আর ক নাম্বার দিব সর্বোচ্চ সীমা 10 লাখ। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে কম কোনটা, 13,500। তাহলে আমরা লিখছি সুতরাং বিনিয়োগজনিত কর রেওয়াত ক, খ ও গ এর মধ্যে যেটি কি কম, 13,500 টাকা। ক্লিয়ার কর রেওয়াতটা? জি স্যার। সেটা কিন্তু আমরা যে ভাড়া খাতের মধ্যে করছিলাম, ক, খ, গ এর মধ্যে ছোটটি। তাহলে 13,500 টাই ক্লিয়ার? জি স্যার। এখন আমরা কর দায় আসবো। কর দায় নির্ণয় করার জন্য প্রথমেই এই যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বাদ দেওয়ার পর আমাদের যে মোট আয়টা কত হয় একটু বলো তো দেখি। 5,57,333 থেকে 5,000 টাকা বাদ দেওয়া হয় যে 4,52,333 টাকা। মূলত আমরা কর দিব হচ্ছে এই যে 4,52,333 টাকার উপর, আর এই টাকার উপর কিন্তু 3% যে 13,570 টাকা হয়েছে, ঠিক আছে? তার মানে প্রশ্নের মধ্যে যদি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থাকে তাহলে সেটা কর দায় কি কমায় না বাড়ায় বলো দেখি? কমায়। এটা কিন্তু আমরা আগেই থেকে বলছি, অতএব এটা ভালো করে খেয়াল করবেন। তাহলে অ্যাকচুয়ালি চাকরি খাতে তার আয় হচ্ছে 4,57,333, কিন্তু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল সে 5,000 টাকা দিছে বিদায় তার মোট আয়টা কি আরও কমে আসছে, কত টাকা হয়েছে 4,52,333। এই টাকার উপর আমরা এই যে স্ল্যাব অনুযায়ী কর ধরবো। তাহলে স্ল্যাবের মধ্যে প্রথমটা হচ্ছে 3,50,000 টাকার উপর কত পার্সেন্ট, 0%। 3,50,000 টাকা উপরে পরবর্তী 1 লাখ টাকার উপর কয় পার্সেন্ট, 5%। 1 লাখ টাকা পরবর্তী 3 লাখ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 4 লাখের 15%, পরবর্তী 5 লাখের 20% এবং অবশিষ্টতা তার উপর কত পার্সেন্ট, 25%। তাহলে আমরা এই স্ল্যাবটা ওখানে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমেই 3,50,000 টাকার উপর আমরা 0% দেবো। তাহলে লিখছি মোট আয়ের প্রথম 3,50,000 টাকার উপর 0% মানে করের পরিমাণ হচ্ছে 0। এটা আমি লিখে দেখাইতেছি 4,52,333। এটার উপর আমরা প্রথমে 3,50,000 টাকা মাপ পেয়ে গেলাম। তাহলে আমাদের অবশিষ্ট কত টাকা থেকে খেয়াল করে হাতে নেন তো, 1,50,000 তাহলে 2,333 না? জি স্যার, 1,02,333। সরি 1,02,300 কত 33। ঠিক আছে। 4,52,333 থেকে 3,50,000 টাকা বাদ দিলাম, তাহলে আমার হাতে রইল 1,02,333। এখন আমাকে বলো 3 লক্ষ টাকার পরবর্তী স্ল্যাবটা কত, 1 লাখ টাকা। তাহলে বলো তো আমার হাতে আছে 1,02,333, এইটা পরবর্তী যে স্ল্যাব 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা কি এইটা নাকি 1 লাখ টাকা ওভার করছে না করে নাই, করছে। এই জন্য লিখছি আয়ের পরবর্তী 1 লাখ টাকার উপর কত পার্সেন্ট, 5%, 5,000 টাকা। তাহলে এখান থেকে আমি 1 লক্ষ টাকা বাদ দিয়ে দিব। তখন আমার হাতে রইল হচ্ছে 2,333। এখন আমাকে বলো তো দেখি 1 লক্ষ টাকা পরবর্তী স্ল্যাব কত টাকা, 3 লক্ষ টাকা। কত, 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা কত পার্সেন্ট, 10%। কিন্তু আমার হাতে কি 3 লাখ টাকা আছে না স্যার। না, এর জন্য কিছু আয়ের অবশিষ্ট 2,333 উপর যেহেতু 10% ছিল এর জন্য 10% নিছে। তাহলে 2,333 এর 10% মানে 233 টাকা। ক্লিয়ার?
জি স্যার। এখন এই দুইটা যোগ করা হয় 5233। বুঝতে পারছি কিনা? জি স্যার। এটা এই 5233 পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার কিনা এটা আমাকে শিওর করেন, ভালো করে বুঝে বলেন। জি স্যার, বুঝছি। বুঝছি স্যার। বুঝছি স্যার। বুঝছেন? জি স্যার। এখন আমাদের এটা যেটা বের করলাম সেটা হলো মোট কর দায়। এখান থেকে আমাদের বাদ দিতে হবে হলো কর রেওয়াত। কি বাদ দিব বলো দেখি? কর রেওয়াত আমরা কি করব? বাদ দিব। এখন কর রেওয়াত আমরা বের করছি কত বলেন তো দেখি? স্যার 1305 13,500। 13,500 টাকা কর রেওয়াত বের করছি, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী 5233 থেকে 13,500 টাকা আমরা কি পাবো বলো দেখি? মাপ পাবো। এখন 5233 থেকে 13,500 টাকা বাদে তাহলে মাইনাস চলে আসে না? জি স্যার। কিন্তু মনে রাখবেন প্রদেয় কর কখনোই মাইনাস হবে না। এই ক্ষেত্রে একটা রুলস আছে, যদি সিটি কর্পোরেশনের ভিতরে থাকে তাহলে তাকে ন্যূনতম 5,000 টাকা করে দিতে হবে, আর সিটি কর্পোরেশন যদি বাইরে থাকে তাহলে তাকে ন্যূনতম 3,000 টাকা করে দিতে হবে। কথা বুঝতেই পারছি সবাই না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে ধরে নিছে যে যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে না বাইরে এটা কোনো উল্লেখ নাই, এর জন্য ধরে নিছে করদাতা মোট আয় করমুক্ত ন্যূনতম সীমা অতিক্রম করলে এটা হবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার করদাতা 5,000 টাকা কর পরিশোধ করতে হবে, ঠিক আছে? মানে ধরে নিছে যে এটা সিটি কর্পোরেশন কি ভিতরে, আর সিটি কর্পোরেশন যদি বাইরে হইতো তাহলে কত টাকা হইতো? 3,000 টাকা। এর জন্য যেহেতু এই 5333 থেকে 13,500 টাকা বাদ দিলে মাইনাস হবে, এর জন্য তাকে ন্যূনতম কত টাকা করে দিতে হবে বলো দেখি? 5,000। এখন এই 5,000 থেকে এই যে 5,233 টাকা বাদ দিলে যেটা সেটা হচ্ছে কি, সে কর রেওয়াত পাইল। অ্যাকচুয়ালি কর রেওয়াত পাওয়ার কথা হলো 13,500 টাকা, কিন্তু যেহেতু তার মোট কর দায়টা 13,500 টাকা ওভার করে নাই, তাহলে সে মাপ পাইল কয় টাকা বলো দেখি? 233 টাকা মাপ পাইছে, কিন্তু মাপ পাওয়ার কথা 13,500, যেহেতু তার কর দায়টা 13,500 টাকার বিষয় নাই। মনে করো এখানে তার কর দায় হচ্ছে 18,000 টাকা, মোট কর দায় বের করছি কত? 18,000। তখন সেক্ষেত্রে 18,000 থেকে আমরা কত বাদ দিব? 13,500 টাকা বাদ দিয়ে যা হবে তাই আমরা এখানে বসাইতাম, তখন সেক্ষেত্রে সে মাপ পাইতো 13,500 টাকা মাপ পাইতো, ঠিক আছে? জি স্যার। কিন্তু এই অঙ্কের জন্য 13,500 টাকা যেহেতু তার এই আয়টা মানে তার ন্যূনতম কর দায় কি অতিক্রম করে নাই, এর জন্য সে কত টাকা মাপ পাইল? 233 টাকা মাপ পাইছে। তাহলে মনে রাখবেন সবসময় একজন করদাতাকে যদি সিটি কর্পোরেশনের বাইরে থাকে তাকে ন্যূনতম 3,000 টাকা দিতে হবে, আর ভিতরে থাকলে কত দিতে হবে? 5,000 টাকা। 5,000 টাকা, ঠিক আছে? ওকে, তাহলে প্রদেয় করটা কি আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। এবার আসেন আমরা আরেকটা অঙ্ক দেখি, 2 নম্বর অঙ্কটা। মাসিক বেতন মূল বেতনে 30,000 কত দিব? 12। মহার্ঘ ভাতা 6,000 ইন্টু 12। চিকিৎসা ভাতা 1,000 ইন্টু 12। এই যে 1,000 ইন্টু 12। এই যে প্রকৃত খরচ যেগুলো কোনো প্রয়োজন নাই। বাড়ি ভাড়া মূল বেতন কয় পার্সেন্ট? 50। আপ্যায়ন ভাতা 1200 ইন্টু 12। এই প্রকৃত খরচ কোনো প্রয়োজন নাই। এই যে আপ্যায়ন ভাতা 1200 ইন্টু 12। এরপর প্রশ্নে বলছে উৎসব বোনাস 2 মাসে মূল বেতনের সমান, তাহলে কত হবে? 30,000 গুণ 2। 30,000 ইনটু 2। তিনি পূর্ণ সময় ব্যবহারের জন্য নিয়োগকর্তার নিকট থেকে গাড়ি পাইছেন, তাহলে গাড়িটা 2500 সিসি উপরে নিচে নাই, তাহলে আমরা কি ধরবো? 2500 সিসি পর্যন্ত ধরবো নাকি? জি স্যার। তাহলে কত ধরবো? 10,000 ইনটু 12। তাহলে এই যে আমরা দিচ্ছি 10,000 ইন্টু 12 1,20,000। তারপরে এখানে লেখা আছে ওই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল, তাহলে ভবিষ্যৎ তহবিল কি আসবে না আসবে না? আসবে। আসবে। ওকে, তাহলে এখানে আসবে নিয়োগকর্তা দান 3,60,000 10% কত টাকা? 36,000 টাকা। 36,000। আর এখানে বলছে যে এই তহবিল সঞ্চিত অর্থের উপর এবছর 12,000 টাকা সুদ পায়। এখন প্রশ্ন হচ্ছে এই সুদটা যে পাইছে এটা কত পার্সেন্ট হারে, এটা কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ নাই।
কত পার্সেন্ট হারে পাইছে এটা আমাদের প্রশ্নে কি উল্লেখ নাই। এখন আমরা জানি যে এই সুদটা কত পার্সেন্টে কম হলে সম্পূর্ণ করতে হয় 33%। 33%। এখন যেহেতু আমাদের এখানে উল্লেখ নাই তাহলে আমরা ধরে নিব যে এটা 33% কি কম আছে, ঠিক আছে। এর জন্য 12,000 টাকা কি প্রশ্নে আনলেও হবে না আনলে হবে, যদি আনি তাহলে সম্পূর্ণ করতে হবে, না আনলেই হবে। এই জন্য এখানে দিছে যে অনুমিত ভবিষ্যৎ তহবিলের সুদ 12,000 মাইনাস অকর ধার্য 12,000 টাকাটা কি জিরো। আর আপনি যদি 12,000 টাকা প্রশ্নে নাও আনেন আপনার অঙ্কের উপর কোনো ইফেক্ট পড়বে না, বুঝতে পারছি। এই জন্য আমরা কিন্তু যে অঙ্কগুলি করছি এর অঙ্কের মধ্যে একটাও আমরা অনুমিত ভবিষ্যৎ তহবিলের সুদ আনি নাই, কারণ আপনি চাইলে আনতেও পারেন নাও আনতে পারেন। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, শেষ। তারপর মাসে 500 টাকা একটি যৌথ বীমা স্কিমে জমা দেন, তাহলে যৌথ বীমাটা এটা কি বেতন খাতে আসে নাকি বিনিয়োগ ভাতায়? বিনিয়োগ ভাতা। বিনিয়োগ ভাতায়। আর ভ্রমণ ভাতাটা তার বেতন খাতে আসে। তাহলে এটি 15,000 টাকা মাসেটা আসে বলে না, তার মানে এক বছর সে কত পায় 15,000 টাকা। এই জন্য ভ্রমণ ভাতা দিছি 15,000। এই সবগুলো যোগ করে 8,70,400। এর 3 ভাগের 1 ভাগ 2,90,800 আর 4,50,000 মধ্যে যেটি কম, তাহলে 2,90,800। এই দুইটার বিয়োগফল হচ্ছে 5,79,000 কত 600। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, এবার আসে এখান থেকে আমাকে বলেন প্রথম আইটেমটা তার নিজের স্ত্রীর জন্য জীবন বীমা প্রিমিয়াম দেন 70,000 টাকা। তাহলে এটা কি বীমা প্রিমিয়াম বিনিয়োগ ভাতার মধ্যে আসবে না আসবে না? আসবে না। কেন আসবে না? ব্যক্তিগত খরচ। ব্যক্তিগত বীমা প্রিমিয়াম দেয় নিজের হোক ওইটা আসবে, স্ত্রী হোক আর আসবে। সন্তান হোক। শুনে আমি বলি, নিজের স্ত্রীর সন্তানের যাই জীবন বীমা দিক এটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ কি ইনভেস্টমেন্ট, ঠিক আছে। নিজের জীবন বীমা প্রিমিয়াম দেখ, স্ত্রীর দিক আর সন্তানের দিক। জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে অনুমোদন নিজেরটা হোক স্ত্রীরটা হোক আর সন্তানেরটা হোক, ঠিক আছে ম্যাডাম? জি স্যার। আর এমনি যদি অন্যান্য খাদ্য দ্রব্য করে তাহলে সেটা ব্যক্তিগত হলে ব্যক্তিগত খরচটা এখানে আসবে না। তাহলে ক নাম্বারটা আসবে? 2 নাম্বারটা কি আসবে না আসবে না? তালিকাভুক্ত কোম্পানি লেখা আছে আসবে আসবে। আসবে। 3 নাম্বারটা লেখা আছে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে 20,000 টাকা দান করেন। তাহলে ফুটবল ফেডারেশন দান করছে তার ব্যক্তিগত সুনাম বৃদ্ধির জন্য, অতএব আসবে এটা না। কি আসবে? আসবে না। এই ফুটবল ফেডারেশন বলেন ক্রিকেট ফেডারেশন বলেন এগুলো বাদ। ব্যাংকে তার ডিপোজিট পেনশন স্কিম চালু আছে যেখানে তিনি প্রতি মাসে 1,000 টাকা জমা দেন। তাহলে 1,000 ইন্টু কত হবে? 12। 12। তাহলে আমরা এখানে ক নাম্বারটা দিলাম, পাইলাম তালিকাভুক্ত পাইলাম এবং কি ডিপোজিট পাইলাম, আর এখানে পাইলাম কি যৌথ বীমা। তাহলে এটা হলো 4টা, আর অনুমোদিত ক্ষেত্রে ডাবল নাকি? জি। তাহলে আমরা একটু দেখি তাই আছে কিনা। জীবন বীমা প্রিমিয়াম 70, নিজের হোক স্ত্রী হোক সন্তান হোক যাই থাকুক জীবন বীমা প্রিমিয়ামটা আসবে। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার 1 লক্ষ টাকা, ডিপোজিট 1,000 ইন্টু 12 12,000, অনুমোদিত ভবিষ্যৎ তহবিল ওখানে দিয়েছিলাম 36, 36 ইন্টু 2 সমান সমান 72, আর যৌথ বীমা প্রতি মাসে 500, তাহলে 500 ইন্টু 12 সমান সমান কত 6,000। এই সবগুলো যোগ করে 2,60,000 টাকা অনুমোদনযোগ্য বিনিয়োগ। ক্লিয়ার? জি স্যার। এখন কর রেওয়াজ বের করবো অনুমোদনযোগ্য বিনিয়োগের উপর 15%, মোটাইয়ের উপর 3% এবং সর্বোচ্চ সীমা কত 10 লাখ। 10 লাখ। তাহলে মোটাই পাইছি 5,79,600। এখান থেকে যদি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থাকে তাহলে সেটা বাদ দিব। আমাদের অঙ্কে কি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল আছে? না স্যার। না থাকলে সরাসরি এটার উপর আমরা 3% ধরছি 17,388। এই 2,80,000 উপর 2,60,000 উপর 15% এবং সর্বোচ্চ 10 লাখ। এই তিনের মধ্যে সবচেয়ে কম হলো 17,338। ক্লিয়ার? জি স্যার। এবার কর দেয়। তাহলে আমাদের এখানে মোটাই ছিল 5,79,600। এখান থেকে যেহেতু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল নাই তার মানে 5,79,637 টাকার উপরে কি দিতে হবে? কর দিতে হবে নাকি? হ্যাঁ, আসলে আমরা স্ল্যাবটা লিখি 5,79,000 5,79,600 না? জি স্যার। দেখেন প্রথমে 3,50,000 উপর কি 0%, তাহলে এখান থেকে 3,50,000 টাকা বাদ দিব, কত থাকে বের করো। 2,39,600। 39 39 না 29 50 70 29 হবে 29 না 50 আর এখানে 20 29,000 39 ভুল বলছে। জি স্যার 29,000। 2,29,600 টাকা। এখন 3 লক্ষ টাকা পরবর্তী স্ল্যাব হচ্ছে 1 লাখ। এইটা কি 1 লাখের অতিক্রম করছে? জি স্যার। তাহলে লিখছি পরবর্তী 1 লাখের উপর 5% 5,000 টাকা। তাহলে এখান থেকে 1 লাখ টাকা আমরা কি করব বাদ দিব।
তাহলে থাকে 1,29,600 টাকা। এখন বলো 1 লক্ষ টাকা পরবর্তী স্ল্যাব কত? 3 লক্ষ টাকা। 3 লাখ টাকা কয় পার্সেন্ট? 10%। এখন এটা কি 3 লাখ টাকা ওভার করছে? না। না এই স্যার। জন্য লিখছি অবশিষ্ট 1,29,600 উপর 10% 12,960, এই দুটো যোগ করে 17,900 কত 60 টাকা। এখান থেকে কর রেওয়ার্ডটা আমরা কি করবো বলো দেখি, বাদ দিব। এখন 17,960 থেকে যদি কর রেওয়ার্ড 17,388 টাকা বাদ দিই, কত টাকা থাকবে বলো তো দেখি? $17,960 থেকে 17,388 টাকা বাদ দাও, কত থাকে? 572 টাকা। 572। কিন্তু তাকে ন্যূনতম কত টাকা জানি কর দিতে হবে সিটি কর্পোরেশনের ভিতরে যদি থাকে? 5000। তাহলে তো কত জানি বললাম, এটা তো 5,000 টাকা কম, তাই না? এর জন্য তাকে ন্যূনতম কত কর দিতে হবে বলো দেখি? 5,000 টাকা। 5000। তাহলে 5,000 রেখে বাদ বাকি টাকা সে মাপ পাবে। তার মাপ পাওয়ার কথা ছিল 17,388, কিন্তু যেহেতু ন্যূনতম 5,000 টাকা দিতে হবে, এই জন্য এই যে 17,960 থেকে আমাদের যা দিতে হবে 5,000 টাকা দিতে হবে ন্যূনতম। জি স্যার। জি স্যার। এই 5,000 টাকা বাদ দিয়ে আমাদের হচ্ছে 12,960 টাকা। এই দুটোর বিয়োগফল 5,000 টাকা। তাহলে মাপ পাওয়ার কথা ছিল 17,388, কিন্তু অ্যাকচুয়ালি সে ন্যূনতম কর দায় দেওয়া লাগবে, সে মাপ পাইলে কত 12,960 টাকা। 60 টাকা। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে মনে রাখবেন একজন ব্যক্তি কমপক্ষে দেয় কত টাকা দিতে হবে? 5,000 টাকা দিতে হবে, ঠিক আছে? আর আপনি এখানে 5,000 পরিবর্তে আপনি 3,000 টাকা দিতে পারেন, তবে নোট দিতে হবে ধরা হলো করদাতা সিটি কর্পোরেশন কি বাইরে অবস্থান করে, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে এই কর দায়টা সম্পূর্ণ কখন বাদ যাবে, এটা কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের কর দায় যেহেতু ন্যূনতম থেকে 5,000 টাকা দিতে হবে, এটা কি 5,000 কে অতিক্রম করছে না করে নাই? যদি অতিক্রম করে তাহলে আমাদের পুরো টাকাটাই বাদ যাবে, আর অতিক্রম যদি না করে তাহলে দুইটার পার্থক্য, ঠিক আছে? ক্লিয়ার কথা? জি স্যার। যেমন আগের অঙ্কে আমাদের ন্যূনতম কি অতিক্রম করছিল করে নাই, এর জন্য আমরা এই 5,333 থেকে আমরা ন্যূনতম কত দিতে হবে? 5,000। তাহলে আমাদের মাপ পাইলে কত 233 টাকা মাপ পাইছে। তাহলে 5,233 থেকে 233 বাদ দিলে ন্যূনতম 5,000 টাকা হয়। এখানে 5,000 টাকা বানাতে হবেই। আর যদি 3,000 কে টার্গেট করো তাহলে 5,233 থেকে 3,000 টাকা বাদ দিবা, তখন হবে 2,233 টাকা। ক্লিয়ার? 33। কিন্তু সেই ক্ষেত্রে ধরতে হবে ধরা হলো করদাতা সিটি কর্পোরেশন কি বাইরে অবস্থান করে, ঠিক আছে? বাইরে অবস্থা। জি স্যার। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে আমি দুইটা অঙ্ক করে দিলাম, আর বাদ বাকি সিমিলার সব একই অঙ্ক, এগুলো আপনারা বাসায় থেকে বসে বসে করে ফেলাবেন। হ্যাঁ, এই যে এগুলা সব একই জিনিস, তাহলে আমি এগুলা পড়লাম না। এখান থেকে একটু বলেন তো দেখি, তার স্ত্রী জীবন বীমা এটা কি আসবে? আসবে। আসবে। প্রাথমিক শেয়ার ক্রয় তালিকাভুক্ত কোম্পানি শেয়ার, এটা আসবে। ফুটবল ফেডারেশন কি আসবে? আসবে। ডিপোজিট পেনশন স্কিমে জমা অবসরে মাসিক লেখা আছে, তাহলে 7,500 ইন্টু কত হবে? 12। আরো। আর যেহেতু অনুমোদিত আছে তাহলে এটার কত অংশ আসবে? 2 অংশ। ডাবল, ঠিক আছে? তাহলে এটা আপনারা সুন্দর করে করে ফেলাবেন। হ্যাঁ, তো কর রেওয়াত এখানে দেখো তো, কর রেওয়াত কত পাইছে? কর রেওয়াত 37,800 কত 60 টাকা। 7। এখন দেখো, এখন এটা দিকে আসো, আমাদের মোট কর দায় হয়েছে 1,17,000 কত 400। এটার উপর সে কত টাকা মাপ পাবে? 37,800 কত 60। এখন দেখো এই 1,17,400 থেকে 37,760 টাকা বাদ দিলে কিন্তু 5,000 টাকা বেশি হয়ে যায়, তাই না? জি স্যার। এই জন্য সেখানে কর রেওয়াতে পুরা সুবিধাটা সে কি করছে বলো দেখি, ভোগ করবে। তার মানে এখানে বাদ দিব 37,800 কত 60 টাকা। তাহলে এখানে কিন্তু কর রেওয়াত যা আছে পুরাটাই সে সুবিধা পাইছে। আর যদি এখানে যদি কম হইতো তাহলে কি করতাম? 1,17,400 থেকে 5,000 টাকা বাদ দিয়ে যা থাকে এখানে আমরা দিতাম, ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওই যে প্রভিডেন্ট ফান্ডের সুদ নিয়ে করতে বলছিলাম, 33% কম হলে সম্পূর্ণ কি করতে হয়? অকর ধার্য করতে হয় নোটটা, ঠিক আছে? 4 নাম্বারটা দেখেন, এখানে একটা দিয়া আছে, কি বলে, এখানে একটা স্কেল দিয়ে আছে। তার চাকরির শুরুতে বেতন ছিল 20,000, প্রতি বছর 1,000 করে বাড়ে। কত বছর বাড়ছে? 10 বছর। 10 বছর সে তার মোট বেতন হয় 30,000 টাকা। 2023 সালে 30শে জুন তারিখে তার মূল বেতন ছিল
কত টাকা বলো দেখি? 25,000 টাকা। 25,000 তার বেতন বৃদ্ধির তারিখ হলো পহেলা কি বলো দেখি? জানুয়ারি। এবার আসো আমাদের ট্যাক্সের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুইটা মাস, প্রথম 6 মাস কোথায় থেকে কোথায় বলো দেখি? জুলাই থেকে ডিসেম্বর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং কি ডিসেম্বর। ডিসেম্বর আর পরবর্তী বছর কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, কি জুন, নাকি? জুন এই 6 মাস মিলে হচ্ছে 1 বছর। এখন এই 25,000 টাকা বেতন কোন মাসে ছিল একটু বলো দেখি? জানুয়ারি মাসে। ধ্যাৎ, থাপ্পড় আমাদের। না স্যার, জুন যখন জয়েন করছে 30 প্রথম জুন মাসে। তারিখে ছিল। তাহলে এই জুন মাসে তার বেতন ছিল কত টাকা বলো দেখি? 25,000 টাকা। 25,000 আর বেতন বৃদ্ধি পাইছে পহেলা জানুয়ারি তারিখে। তার মানে এই মাসে সে বেতন বৃদ্ধি পাইছে। এখন কত করে বেতন বৃদ্ধি পায় প্রতি বছর? 1,000 1000। তাহলে বেতন বৃদ্ধি সহ বেতন পাইছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল, মে, জুন। কয় মাস বেতন বৃদ্ধি পাইছে? কয় মাস বেতন বৃদ্ধি সহ বেতন পাইছে? 6 মাস। তাহলে বলতে কি এই 25,000 মধ্যে কি ওই 1,000 কি অন্তর্ভুক্ত আছে নাকি নাই? যেহেতু জানুয়ারিতে বেতন বৃদ্ধি পাইছে, আছে তাহলে 25,000 টাকার মধ্যে 1,000 টাকা বৃদ্ধি সহ আছে নাকি? তাহলে এই 25,000 টাকা বেতন পাইছে কয় মাস? 6 মাস। 6 মাস। তাহলে বেতনটা হবে এরকম 25,000 ইন্টু কত? 6। আর এই 6 মাস কি বেতন বৃদ্ধি সহ পাইছে না বেতন বৃদ্ধি ছাড়া বেতন পাইছে? ছাড়া ছাড়া। তাহলে প্রতি বছর যদি 1,000 করে বেতন বৃদ্ধি পায়, বেতন বৃদ্ধি সহ যদি 25,000 হয়, তাহলে বেতন বৃদ্ধি ছাড়া আগে কত টাকা বেতন আছিল? 24,000 তাহলে 24,000 ইন্টু কত হবে বলো দেখি? 6। 6। ক্লিয়ার কথা? তাহলে স্যার। এইটার যোগ গুণফল আর এইটার গুণফল, এই দুটো যোগ করলে আমাদের মূল বেতন পাবো। বুঝছি? জি স্যার তো এই যে নিচে দেখেন মনে সমাধান এই যে দেওয়া আছে 24,000 ইন্টু 6, 25,000 ইন্টু 6। ক্লিয়ার? জি স্যার ওকে। আর এখানে আরেকটা প্যাচ আছে, সেটা হলো প্যাচটা একটু বলি যে চিকিৎসা আপ্যায়ন এগুলো আগের মতোই, শুধু এই যে উৎসব বোনাসটা বলছে দুটি ঈদ বোনাস পায়, এক একটা 1 মাসে মূল বেতনে কি সমান, একটি করে দুটি বোনাস পাইছে। এখন এখানে বোনাসটা পাইছে, এখানে আমাদের যেহেতু স্কেল দুইটা, একটা 25,000 স্কেল আর একটা কত 24,000 টাকা স্কেল। এখন আপনি কোন 2 মাস ধরবেন, যে 25,000 মধ্যে ধরবেন নাকি 24,000 মধ্যে ধরবেন? ঠিক আছে, এক্ষেত্রে রুলস হচ্ছে 3টা। কয়টা রুলস বলো দেখি? 3টা প্রথম রুলস হচ্ছে এই দুইটা বোনাস বেতন বৃদ্ধির পরে ধরবা। ঠিক আছে, তার মানে 25,000 ইন্টু কত হবে? 2। আরেকটা রুলস হচ্ছে দুইটা বোনাসই বেতন বৃদ্ধির আগে ধরবা, তার মানে 24,000 ইন্টু কত? 2 আরেকটা রুলস হচ্ছে একটা বেতন বৃদ্ধির আগে একটা বেতন বৃদ্ধির কি পরে। তার পরে মানে 25,000 প্লাস কত? 24,000। এই তিনটার যে কোনো একটা করলে এনাফ। ক্লিয়ার কথা? জি স্যার তবে যেটা ধরবো যেটা করবো সেটা অবশ্যই ধরে নিতে হবে। এখন আমাদের অঙ্কে কি করছে দেখি? উৎসব বোনাস, এই যে উৎসব বোনাস 24,000 প্লাস 24,000, তার মানে ওরা কি ধরছে? বেতন বৃদ্ধির আগে ধরছে না পরে ধরছে বলো দেখি? আগে। বেতন বৃদ্ধির আগে ধরছে। কি এর পরে ধরলে তো 25,000 করে হইতো। আগে ধরছি আগে ধরছে। ঠিক আছে, তাহলে তিনটার মধ্যে যে কোনো একটা আপনাকে ধরতে হবে এবং সেটা অবশ্যই কি করবেন? লিখে দিবেন। হ্যাঁ, ধরা হলো উৎসব বোনাসটা বেতন বৃদ্ধি, এই ক্ষেত্রে আমরা নোট লিখবো ধরা হলো উৎসব বোনাসটা বেতন বৃদ্ধি কি আগে পেয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি যদি দিই 24,000 প্লাস 25,000, তাতে অঙ্ক কিন্তু কোনো কাটা যাবে না। তবে লিখতে হবে সেই ক্ষেত্রে ধরা হলো উৎসব বোনাস একটা বেতন বৃদ্ধির আগে একটা কি বেতন বৃদ্ধি কি পরে। ঠিক আছে, আবার যদি এরকম 25,000 প্লাস 25,000 সমান 50, তাহলে সেক্ষেত্রে ধরতাম লিখবো যে ধরা হলো উৎসব বোনাস ধরে কি বেতন বৃদ্ধির পরে। ঠিক আছে, তিনটার যে কোনো একটা অ্যাপ্লাই করলে এনাফ। ক্লিয়ার? জি স্যার ওকে, তাহলে আমি আর এগুলা দেখাইলাম না, এগুলা আপনারা বাদ বাকিগুলি কইরেন। একদম আমাদের দিয়ে আছে এই যে সর্বশেষ অঙ্ক হচ্ছে যে এই পর্যন্ত ম্যানেজমেন্ট 2016 পর্যন্ত টোটাল। ওখানে মনে হয় 5টা, এখানে 5টা। ম্যানেজমেন্টের বই থেকে দিয়েছে 5টা, অ্যাকাউন্টিং বই থেকে দিয়েছে 5টা। 5টা 10টা অঙ্ক তোমরা করবা। যে আইটেমটা সমস্যা হবে সেই আইটেমটা আগামী ক্লাসে আমাকে বলবো, আমি তোমার প্রশ্ন সমাধান করে দেবো। ঠিক আছে? জি স্যার। যেহেতু এগুলা সব করে দিয়ে আসছে, জাস্ট এগুলো অঙ্ক করার দরকার নাই, জাস্ট অঙ্কগুলি দেখবা যে কোন আইটেমটা তুমি বুঝতেছো না। যারা বুঝবে না সেটা আমাকে বললে আমি আগামী ক্লাসে তোমাদের বলে দিলে অঙ্ক সমাধান হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার।
ওকে, তাহলে আগামী ক্লাসে আপনাদের থাকবে প্রশ্নটা থাকবে হচ্ছে এই চ্যাপ্টারের যে অঙ্কটা সমস্যা আছে ওই অঙ্কের সমাধান আমরা করব। সর্বশেষ এটা একটু দেখাই, দেখো সে কত টাকা রেয়াত পাবে বলো তো দেখি। 17,388 কিন্তু তার মোট কর দেয় হচ্ছে কত, 17,900 কত 7 60 টাকা। এখন যদি এটাই থেকে যদি এটা বাদ দেয় তাহলে 5,000 টাকা কম হয়ে যায়। এই জন্য কী করবো, 17,960 থেকে আমরা ন্যূনতম কত টাকা দিতে হবে, 5,000 এই 5,000 টাকা বাদ দিয়ে 12,960 টাকা দিচ্ছে। এই টাকাটা যদি বড় হইতো, মনে করো এই টাকাটা যদি হয়ে যেত 30,000 টাকা, তাহলে কিন্তু 17,388 টাকা পুরাটাই সে কি করতে বাদ দিতে পারতো, রেয়াত পাইতো। ঠিক আছে, জি স্যার ওকে। তাহলে অঙ্কগুলি দেখবা, আশা করি সমস্যা হবে না। সমস্যা হলে অবশ্যই লাল কলমে দাগে রাখবা, আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবা, আমি প্রশ্নের অ্যান্সার দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করব। আর এটা ক্লোজ করা মানে আমাদের ট্যাক্সেশন বাংলাদেশ কাহিনী শেষ। ঠিক আছে, জি স্যার ওকে। তাহলে আমরা আজকের রেকর্ড ক্লাস এখানে রাখতেছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।